আজকের গল্প রূপকথার মতো, কলমে ডলি গোস্বামী। হেমন্ত কীর্তনিয়া থাকতো বাঁকুড়া জেলার এক অজ পাড়াগাঁয়ে। 3 পুরুষ আগে তার ঠাকুরদাদার বাবার আমলের একটু জমি ছিল। সেই জমিতে খেতি করে তাদের কোনো রকমের দিন গুজরান হতো। বাবা, মা, বউ, বাসন্তী আর মেয়ে দেবীকে নিয়ে তার সংসার। হেমন্তের একটু গান বাজনার শখ ছিল, বিশেষত কীর্তন সে বেশ ভালো গাইত। মন্দিরে চলে যেত সন্ধ্যের পর, ভজন কীর্তন গাইত ভক্তি ভরে। সেই থেকে তাকে সবাই হেমন্ত কীর্তনিয়া বলেই ডাকত। সম্মানিতও হতো। গ্রামের অনেক অনুষ্ঠানে বা পূজা পার্বণে তাকে কীর্তন গাওয়ার জন্য ডাকা হতো। কখনো কখনো সে দেবীকেও সাথে নিয়ে যেত। দেবীও মাঝে মাঝে গলা মেলাতো। দেবীর গানের গলাও চমৎকার, আর বাবার থেকেও শিখেছিল বেশ কিছু পদাবলী কীর্তন। তার গানও গ্রামের শ্রোতাদের মুগ্ধ করত। এবারে রথযাত্রার সময় গায়ের চণ্ডীমণ্ডপে সকাল থেকে শুরু হয় অষ্টপ্রহর নাম কীর্তন আর ভক্তিগীতি। হেমন্ত আমন্ত্রণ পায় কীর্তন গাওয়ার জন্য। দেবীও বাবার সাথে গেল। প্রভাতী কীর্তন দিয়ে শুরু হলো অনুষ্ঠান। প্রভাত সময়ে শচীর অঙ্গনা মাঝে গৌরী চাঁদ নাচিয়া বেড়ায় রে, কচি গলার সুর লাগায় দেবী। বাবা মেয়ে যুগলবন্দিতে মুগ্ধ হয় শ্রোতৃবৃন্দ। সুখসারীর গান ও গেয়ে জনতাকে মুগ্ধ করে পিতাপুত্রী। শেষে রাধাকৃষ্ণের মিলনের কীর্তন গেয়ে সিধে নিয়ে ঘরে প্রত্যাবর্তন প্রতিবারের মতো। পরের দিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল দেবীর। হেমন্তকে কিছু রোজকার মতো কাজে যেতে হয়েছে। এমন সময় গ্রামের মোড়ল ডেকে পাঠালো হেমন্ত কীর্তনিয়াকে। বাসন্তী খবর দিল হেমন্তকে। কাজের শেষে হেমন্ত গেল মোড়লের বাড়ি। মোড়ল ভালোই আপ্যায়ন করে বললেন তার জামাই কলকাতা থেকে এসেছেন, আজ ফেরত যাবে তার ছেলের অন্নপ্রাশন পরশু। বাড়িতে নাম কীর্তনের আসর বসাতে চায় ওই দিন। হেমন্ত দেবীর গান তার খুব ভালো লেগেছে। ওদেরকে কিছু সাম্মানিক দক্ষিণাও দিতে প্রস্তুত সে, কিন্তু আজই দুপুরে খাওয়া দাওয়ার পর রওনা দিতে হবে ওদেরকে, দেরি করা চলবে না। হেমন্ত বলার চেষ্টা করছিল সে তো আজকের জন্য একেবারেই প্রস্তুত নয়। তারপর দেবীর স্কুল আছে। বরং পরশুদিন শনিবার স্কুল ছুটি সকাল সকাল রওনা দিয়ে বিকেলের মধ্যে পৌঁছে গিয়ে অনুষ্ঠান করে পরদিন রবিবারের খাওয়া দাওয়া পর ফেরত আসলে দেবীর স্কুল কামাই হবে না। কিন্তু মোড়লবাবু বললেন যে জামাইয়ের সাথে গাড়ি আর ড্রাইভার থাকায় ওদের পথ খরচা বেঁচে যাবে আর আরামে যেতেও পারবে। হেমন্ত রাজি হলো বটে, তবে এও বলল ওদের সাথে খোলবাদক মাধবও থাকবে। জামাই অনিরুদ্ধ রাজি হলেন এই প্রস্তাবে। বাড়িতে পৌঁছে বাসন্তীকে সব বলল হেমন্ত। বাসন্তী সব শুনে আশ্চর্য হলো, তবে সংসারের সুরাহা হবে একটু ভেবেও খুশিও। দেবী স্কুল থেকে ফিরে শুনে খুবই অবাক, সাথে সাথে একটু উত্তেজিতও বটে। একটু ভয়ও যে করছিল না তা নয়, কিন্তু কলকাতা যাওয়ার উত্তেজনা আর উৎকণ্ঠায় সে ভালো করে খেতেও পারল না। সেই গ্রামের বাইরে কোনোদিন যায়নি। তারপর কলকাতা যা তার কাছে স্বর্গসম। সেখানে গিয়ে বাবার সাথে কীর্তন গাইবে, এ তো শ্রীকৃষ্ণের আশীর্বাদ ভেবে ভগবানের প্রতি কৃতজ্ঞতায় মন তার আপ্লুত হয়ে গেল। রওনা দেওয়ার সময় ঠাকুমা দাদুমার উদ্বিগ্ন আর ছলছল চোখ দেখে দুঃখ পেতে গিয়েও প্রথমবার মোটর গাড়ি চড়ার আনন্দ আর উত্তেজনায় দেবীর মন উৎফুল্ল হয়ে উঠল। সারা রাস্তা মন প্রাণ ভরে চারিদিক দেখতে দেখতে আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল সে। বাবাকে, মাধব কাকাকে কত যে প্রশ্ন করতে লাগলো তার কোনো অন্ত নেই। লম্বা রাস্তা, পৌঁছতে বেশ রাত হয়ে গেল। ওদের খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করাই ছিল। ক্লান্তও ছিল ওরা খুব, শুয়ে পড়ল তাড়াতাড়ি। সকালে উঠেই দেবী বাড়ির বাগানে চলে গিয়ে অবাক হয়ে সব দেখতে লাগলো। বাড়িতে যে কাজ করে সে নিবারণ কাকুকে দেখতে পেয়ে তার সাথে অনেক গল্প জুড়ল। নিবারণও খুশি হয়ে ওর কৌতূহল মেটাতে পেরে। সেও গ্রামের ছেলে, কম বয়সে কলকাতায় এসে তার অবস্থাও দেবীর মতো হয়েছিল, তাই সে দেবীর মনের অবস্থা ভালোই অনুধাবন করতে পারছিল। সুন্দর করেই সব জবাব দিচ্ছিল। এর মধ্যে মাধব কাকু এসে বললে যে টিফিন খেতে ডাকা হয়েছে, তারপর রিহার্সালে বসতে হবে ওদেরকে, তাই ভেতরে যেতেই হলো দেবীকে। ভালোই হলো রিহার্সাল, কিন্তু সেদিন ওদের ঘরে কাউকে ঢোকার অনুমতি দেওয়া হয়নি।
পরদিন মানে অনুষ্ঠানের দিন বাড়িতে সাজো সাজো রব। বেশ বড় বাড়ি, সেজে উঠেছে সুন্দর করে। বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসা যাওয়া করছে। বাচ্চাটাকে সাজানো হয়েছে। অন্নপ্রাশনের পুজো শুরু হলো। সাথে সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা নিখুঁতভাবে সম্পন্ন হবার পর কিছু নিমন্ত্রিত ঘনিষ্ঠ আত্মীয় বন্ধু ছাড়া বাকিরা চলে গেলে শুরু হলো হেমন্তদের নাম কীর্তন গানের আসর। অবশেষে মুগ্ধ সভায়। দেবীর খুব ভালো লাগছে গ্রামের বাইরে, বিশেষত তার স্বর্গপুরী কলকাতায় শ্রোতাদের মোহাবিষ্ট প্রতিক্রিয়া দেখে। তার ছোট্ট জীবনে এর চাইতে বেশি আশ্চর্যের প্রাপ্তি আর কি হতে পারে। অনেক রাত পর্যন্ত গান বাজনা চলল। পরের দিন রবিবার, ওদের ফেরার কথা। বেলা বাজে 10টা। অঘরে ঘুমোচ্ছিল দেবী। বাবার ডাকে ধর্মর করে উঠে বসলো সে। ভাবলো বাবা বোধহয় গ্রামে ফেরত যাওয়ার জন্য তৈরি হতে বলছে। কিন্তু বাবার মুখে শুনল কাল রাতের গান শুনে এখানকার জগন্নাথ মন্দিরের ট্রাস্টি এসেছেন ওদেরকে বায়না করে উল্টো রথের দিনের জন্য। মুশকিল হচ্ছে এখনও কদিন সময় আছে মাঝখানে। ওদের তো মোড়লের জামাইয়ের বাড়িতে আজকের পর থাকার কথা নয়। এমনিতেই তারা ওদের পাওনা গন্ডা মিটিয়ে দিয়েছে। খাতির যত্নও ভালোই করেছে। এই কদিন আর ওদের বাড়িতে থেকে তাদের ওপর জুলুম করার মানে হয় না। কিন্তু থাকবে কোথায় ওরা তিনজন? কলকাতায় তিনজনের থাকা খাওয়ার খরচ যা হবে তাতে ওরা যা আয় করেছে তার বেশিটাই বেরিয়ে যাওয়ার কথা। এই অবস্থা থেকে উদ্ধারকর্তার ভূমিকায় অবতীর্ণ হলো নিবারণ। জানালো তার শালার বাড়ি আছে কাছেই। নিবারণ বলল সে অল্প খরচায় থাকতে দেবে এই কদিন, যদিও হেমন্তর কাজ আর বিশেষত দেবীর স্কুল কামাই হবে। তবুও সবার কথায় ওরা উল্টো রথের দিন এখানে প্রোগ্রাম করতে রাজি হলো। দেশেও খবর দেওয়া হলো ফিরতে দেরি হবে। দুপুরে খাওয়া দাওয়ার পর ওরা রওনা দিল নিবারণের শালার বাড়ির উদ্দেশ্যে। ছোট্ট বাসা, ভাড়া নিয়ে থাকে। অ্যালবেস্টার ছাদ, রাস্তায় যেতে হয় কলের জল ভরতে। তবুও দেবীর ভালোই লাগছিল নতুন পরিবেশে, নতুন জায়গায় মানিয়ে নিতে। খুব সামান্য টাকায় ওই দিনের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেল নিবারণের শালার সৌজন্যে। মন প্রাণ ভরে ওরা গান প্র্যাকটিস করতে পারল শান্তিতে। এরপর এলো প্রোগ্রামের দিন। খুব ভালো গাইলো ওরা। শ্রোতারা যেমন উপভোগ করলো, দেবীও সেরকম আনন্দ পেল। এরপর এলো সেই অদ্ভুত প্রস্তাব যার জন্য হেমন্ত একেবারেই প্রস্তুত ছিল না। মন্দিরের ট্রাস্টি মশাই বললেন তার পরিচিত একজন বিখ্যাত টিভি চ্যানেলের কর্ণধার। সেখানে একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন হয় প্রতি বছর। সেখানে অংশগ্রহণের যা নিয়মকানুন আছে উনি সেগুলোর দায়িত্ব নিজে করে দেবেন। ওরা যেন অংশগ্রহণ করে। এত ভালো ওদের গান যে উনি চান ওরা যেন জয়ী হয়ে ওদের প্রতিভার স্বীকৃতি পায় এবং আর্থিক অবস্থা ফেরাতে পারে। এবার হেমন্ত চিন্তায় পড়ে গেল। একদিকে সম্মান ও টাকা পয়সা, যদি সত্যিই জিততে পারে, অন্যদিকে তার রুচি রোজগার। কি করবে বুঝতে না পেরে সে নিবারণের শালার সাথে মন্দিরের ট্রাস্টির বাড়িতে গেল পরামর্শ নিতে। উনি বললেন সত্যি হেমন্ত এখানে থাকলে সংসার কে চালাবে? তার চাইতে দেবীকে রেখে যাক। চ্যানেল সব দায়িত্ব নেবে ওকে, গান শেখানোর থেকে শুরু করে সব রকম গ্রুমিংও হবে। ওর এত সৌভাগ্য। তবে হেমন্ত জানালো যে ও ক্লাস 8-এ পড়ে, স্কুল কামাই হবে অনেক। তাতে উনি বললেন স্কুল থেকে বিশেষ অনুমতি নিয়ে বই খাতা ইত্যাদি ওরা দিতে পারবেন। যদি অবসর সময় পড়তে চান পড়বে, তবে গানের চর্চা করে পড়ার সময় খুব একটা পাবে না। আর হেমন্ত বাসন্তী মাঝে মাঝে এসে দেখা করে যাবে। তার খরচা মন্দিরের ট্রাস্টি করতে পারবেন। ফিরে এসে দেবীকে সব বলার পর দেবী রীতিমতো ভয় পেয়ে যায়। বারবার বলতে লাগলো সে বাবা ছাড়া একা থাকতে পারবে না। বাবা অনেক বোঝালো যে দেবীর গানের আদর হবে সারা দেশে, আর শিখতেও পারবে অনেক গান বিনা খরচায়। সে এবং ওর মা প্রায়ই আসবে দেখা করতে, কোনো চিন্তা নেই। এত বোঝাবার পরও বাবা আর মাধব কাকুর বিদায়ের সময় দেবীর কান্না আর রোধ মানল না। ট্রাস্টির লোকজনদের দায়িত্ব পৌঁছে গেল চ্যানেলের অফিসে। সেখানে ওই কর্মকর্তার সহায়তায়
সব কিছু সুসম্পন্ন হলো। ওর অডিশন রাউন্ড শুরু হলো। যে মেয়ে কোনোদিন নিজের গ্রামের বাইরে গিয়ে গান গাওয়ার সুযোগ পায়নি, সে অনায়াসে সব ভয় জয় করে গেয়ে উঠল জগন্নাথ চকানয়ন নীলাচলে প্রভু। সাথে কীর্তনাঙ্গ নাচ গীতকে আরও মনোমুগ্ধকর করে তুলল। বিচারক মণ্ডলী ভাবতেই পারেনি এই গ্রামের সাদাসিধে বাচ্চা মেয়েটি এত প্রতিভাশালী, এত ভালো গাইতে পারে। গানের শেষে সাধুবাদে ভরে গেল অডিটোরিয়াম। বিচারকগণ অনেক প্রশ্ন করতে শুরু করে ওর জীবন কাহিনী জানতে পেরে আরও আশ্চর্য ও মুগ্ধ হয়। ওরা এক বাক্যে স্বীকার করলেন যে ও একটি বিস্ময়, যে শুধুমাত্র বাবার কাছে গান শিখে এত ভালো গাইছে এই বয়সেই। ওর যাত্রা শুরু হলো এভাবেই, সাথে সাথে অন্য ধরনের গানের শিক্ষাও। ওর ভগবান দত্ত প্রতিভা সেখানেও ওকে সাফল্যমণ্ডিত করে অন্যদের চাইতে অনেকখানি এগিয়ে দিল। হেমন্ত আর বাসন্তী মাঝে মাঝে এসে দেখা করে যেত। তাদের আসা যাওয়ার খরচাও স্পন্সর্ড হতো। শুধু তাই নয়, গায়ে তাদের সম্মান অনেক বেড়েছে। হেমন্তকে অনেকেই গানের জন্য ডাকে। ভালো ভালো প্রণামী বা সাম্মানিক পাচ্ছে ও। অভাবের সংসারে একটু হলেও সুখের মুখ দেখছে। প্রথম যখন হিন্দি সিনেমায় গান গাইতে হবে শুনে দেবী রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল। ও তো হিন্দি ভাষার সাথে একেবারেই পরিচিত নয়, তাই প্রথম যখন গান তুলতে হলো ও সত্যিই অস্বাচ্ছন্দ্য বোধ করছিল ভীষণভাবে। কিন্তু মেন্টর ও গুরুদের উৎসাহে ও ক্রমে ক্রমে এই ধরনের গানকে উপভোগ করতে শুরু করলো। শুধু তাই নয়, ওর উচ্চারণ ও নিখুঁত পরিষ্কার হতে লাগলো, আর সুর তো ওর কণ্ঠে ঈশ্বর প্রদত্ত, তাই অপরূপ হয়ে উঠল এই গানগুলো ওর সুমিষ্ট আওয়াজে। যেদিন এই বলিউড ইন্ডাস্ট্রির হিন্দি গান ও পরিবেশন করলো, সেদিন হেমন্ত আর বাসন্তী ওখানে অতিথি মানে দেবীর বাবা মা হিসেবে উপস্থিত ছিলেন। ওদের পরিচয় করানো হলো অতি সম্মানের সাথে এবং হেমন্তকে দেবীর গুরু মেনে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। আনন্দে হেমন্তের চোখে জল এসে গেল। দেবীর সূত্রে ও যে এত বড় জায়গায় কোনোদিন সম্মানিত হবে তা সে স্বপ্নেও ভাবেনি। হেমন্তর গান শোনার জন্য সবাই উদগ্রীব ছিল। প্রাণ মন ভরে কীর্তন গেয়ে শ্রোতাদের মুগ্ধ করলো সে। এবার দেবীর চোখে জল, সাথে সাথে বাসন্তীরও। সৌভাগ্যক্রমে বলিউড ও টলিউডের এক প্রসিদ্ধ মিউজিক পরিচালক সেদিন ওখানে আমন্ত্রিত ছিলেন। তাকে দেবীর গান সম্বন্ধে কিছু মন্তব্য করতে বলায় তিনি তার এক ছবিতে দেবীকে প্লেব্যাক করার অফার দেন এবং হেমন্ত বাসন্তীকে অভয় দিয়ে বলেন যে রেকর্ডিং কলকাতাতে হবে, দেবীদের বোম্বে যেতে হবে না। এই অপ্রত্যাশিত অফারে হেমন্ত যখন খুবই দ্বিধাগ্রস্ত, তখন তিনি বলেন সেই সময়ের দেবীর থাকা খাওয়ার দায়িত্ব তারা নেবেন এবং ও যদি প্রাইভেটে পড়তে চায় তার ব্যবস্থাও করবেন। কিন্তু এই অদ্ভুত প্রতিভার অপমৃত্যু হতে দেওয়া যাবে না। কৃতজ্ঞতায় হেমন্ত বাসন্তী অসংখ্য ধন্যবাদ জানালো। সাথে সাথে তাদের রাধাকৃষ্ণের স্মরণে ষষ্ঠাঙ্গ প্রণাম নিবেদন করলো। শুরু হবে কি দেবীর জীবনে বর্ণাঢ্য অধ্যায়। সফল হবে সে নাকি হারিয়ে যাবে অনেক প্রতিভার মতো? অপেক্ষায় থাকি আমরা, দেখা যাক। আজকের গল্পটি এখানে সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। ধন্যবাদ।